আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এক চিঠি সংক্রান্ত বক্তব্য দিয়ে রীতিমতো তুলকালাম হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া চিঠিকে ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক। তবে বিসিবি বলছে এটি আইসিসির আনুষ্ঠানিক চিঠি নয়। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যে ক্রিকেটের আন্তর্জাতিক মণ্ডলেও লেগেছে বিতর্কের ছোঁয়া। সোমবার সন্ধ্যায় ভারতের সংবাদ মাধ্যম পিটিআই আইসিসির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আসিফ নজরুলের মন্তব্য ঠিক নয়। ঘটনার শুরু বিকেলের দিকে যখন ক্রীড়া উপদেষ্টা এক অনুষ্ঠানে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে চিঠি এসেছে এই মর্মে 3টি পয়েন্ট গণমাধ্যমের কাছে তুলে ধরেন। যুক্তিগুলো পুরোপুরি বাংলাদেশের স্বার্থবিরোধী এটি উল্লেখ করে আবারও ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অনড় থাকার কথা জানান আসিফ। চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। এই ঘটনার পর পুরো ক্রিকেট দুনিয়ায় শুরু হয় সমালোচনা তীব্রতা বেড়ে যাওয়ার পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, চিঠির বক্তব্য অভ্যন্তরীণ। সে হিসেবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ওই চিঠি ভিত্তি করেই। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবও এই সংক্রান্ত পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ 24 জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন, আর মঞ্জুর করেছে 41 জনের মনোনয়নপত্র। স্থগিত করা হয়েছে 4টি আপিল। অনুপস্থিত 1 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানির 3য় দিন ছিল আজ। শুনানি হয় 70টি আপিলের ওপর। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামাতের 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিলের 3 দিনে জামায়াতের 3 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রামের 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। অন্যদিকে যাচাই বাছাই বাদ পড়েন জাতীয় পার্টির অন্তত 35 জন প্রার্থী। 3 দিনে শুনানিতে 19 জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় 4 জনের। আমরা টোটাল আমাদের এখনো সঠিক ডাটাটা পাইনি, তবে আমার ধারণা 40 থেকে 45 জন বাতিল হয়েছিল। আমরা আবেদন করেছি প্রায় 30 জনের মতো। তবে দল দুটির অভিযোগ, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সকলের জন্য সমান আচরণ করছে না। এটার একটা সমাধান তো হইতে হবে। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার 1% ভোটারের স্বাক্ষর সম্মিলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করছে ইসি।
10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নাই বলে যেই করেছে সেটা আমি প্রুফ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। এদিকে ঋণ খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা প্রথমে বাতিল করলেও পুনরায় ঋণের দায় মুক্তের তথ্যাদি প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। এছাড়াও ব্যারিস্টার শাহরিয়ার কবির অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিতভাবে চেষ্টা করছে ইসি। ভোট হচ্ছে একটা আমানত এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া, এই কনস্পিরেসি, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। দেখেন সে ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না, এত ভয় কিসের? লোককে দেন, লোক ঠিক করুক, ভোট ইঞ্জিনিয়ারিং করেন না। ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না, ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট না, ঋণ বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসি না, ওনারও দেন নাই ঋণ বিবরণী। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পারস্পরিক সম্পর্ক বজায় রেখে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে শ্রমিক ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ইফতেখার রেজা রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাসভবনে তাঁতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। কথা বলেন দীর্ঘদিনের প্রাপ্য পানির হিস্যা নিয়েও। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের যে কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্যা আদায় করব। আর রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূর করা, ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের আয়োজনে এই সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। বলেন, আদর্শ ভিত্তিক শ্রমনীতি ও সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে অবস্থানেই থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই। আজকে কিন্তু এই কক্ষের শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছে, কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে। আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কে আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ সৃষ্টিতে উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও মত দেন সেমিনারের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশে আর কোনো বোঝাপড়া বা পাতানো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। সশস্ত্র বাহিনীর কয়েকশো অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা করল জামায়াতে ইসলামী। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে জনগণের সন্দেহ দূর করতে হবে। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে,
কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক, কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। নির্বাচনে কেউ কোনো মেকানিজম করার চেষ্টা করলে দেশ থেকে তাদেরকে পালাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি। যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সজাগ থাকার কথা জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। নেক্সট প্রজন্মের জন্য আমরা এমন একটি দেশ রেখে যেতে পারি যেই দেশকে দেখে সবাই সম্মান করবে, যেই দেশের দিকে চোখ উঠিয়ে দেখবে না। সেই দেশ বানানোর জন্য কারিগর আমরা, আমাদেরকে দিয়ে এটা বানাতে হবে, আমাদেরকে এটার প্রতি লক্ষ্য রাখতে হবে, আমাদের এটার প্রতি সময় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। হোয়াট এভার দ্যাট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ টু ডু ইট। গত 4টা নির্বাচন আমরা কলঙ্কিত হয়েছি, আর আমরা কলঙ্কিত হতে চাই না। আমাদের প্রত্যাশা থাকবে আমরা আস্থা নিয়ে ভোট কেন্দ্রে যাব, আমরা যাকে খুশি তাকে ভোট দিব। এর আগে জামাত আমিরের সঙ্গে সৌজন্য দেখা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও চীনা রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, কোনো দেশের দিকে না ঝুঁকে সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে চায় জামায়াতে ইসলামী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনার অংশ। সন্ধ্যায় আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে একথা বলেন বিচারপতি শামীম হাসনাইন। গত 3টি জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরের পর এসব কথা জানান তিনি। কমিশন প্রধান বলেন, ইসি নয়, প্রশাসনের হাতেই ছিল 3 নির্বাচন পরিচালনার ভার। গত 3টি জাতীয় নির্বাচন 3 রকম ছিল। দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে ইভিএম মেশিন কেনা হয় বলে তিনি জানান। বলেন, সামনের নির্বাচনগুলো সুষ্ঠু করতে 40টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। কমিটিকে বিতর্কিত করতে ও কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আওয়ামী লীগের হলো, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, তবে আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজশাহী নগরীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে বিভাগীয় ইমাম সম্মেলনে এবং মেডিকেল কলেজ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সুধীজনের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া। এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে। তাতে কি হবে, দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার।
বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং ন্যারেটিভ সহ 4টি সংস্থার প্রাক নির্বাচনী জনমত জরিপে। কর্মক্ষম জনগোষ্ঠীর ভোটে এগিয়ে বিএনপি আর উচ্চশিক্ষিতদের সমর্থনে এগিয়ে জামায়াত ইসলামী। এই জরিপে দেশের 64 জেলা থেকে অংশ নিয়েছেন মোট 22,174 জন মানুষ। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার, আর জামায়াত ইসলামীকে ভোট দিতে চান 33.1% ভোটার। জরিপে দেখা গেছে বিএনপির প্রতি মানুষের আস্থামূলক পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আর জামায়াতকে পছন্দ করার পেছনে বড় কারণ হিসেবেই উঠে এসেছে সততার বিষয়টি। এছাড়া দেশের 64 জেলা থেকে অংশ নেওয়া ভোটারদের মধ্যে নারীদের ভোট তুলনামূলকভাবে বেশি পেতে পারে জামায়াতে ইসলামী। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা থেকে কৃষক ও দিনমজুরদের ব্যবসায়ী দেখিয়ে 46 কোটি 73 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির বিরুদ্ধে 7টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে ঋণ গ্রহণ এবং অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এদিকে একই সময় দুদক জানায়, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম এবং তার স্ত্রী শাহজাদি আলমের বিরুদ্ধে অবৈধভাবে 61 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলাও দায়ের করা হয়েছে। দুদক বলছে, এসব মামলার মাধ্যমে অর্থ পাচার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে দেশবিরোধী শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিকেলে বারডেম হাসপাতালে দোয়া মাহফিলে একথা বলেন তিনি অভিযোগ করে বলেন, কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন, সহিংসতা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। মির্জা আব্বাস আরও বলেন, জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। এই দেশের বিরুদ্ধে আমি চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে এদেশের মানুষের কথা অধিকার আহরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরে শোকসভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন। মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সভাপতিত্ব করেন আলহাজ আবুল কাশেম। এ সময় চট্টগ্রাম 15 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতির বিকাশে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 2 আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বহিষ্কারের পাশাপাশি তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী নারী। পুলিশ এবং এলাকাবাসী জানান, গতরাতে ব্যাটারি চালিত ভ্যানে স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জে যাচ্ছিলেন তার স্বামী। গভীর রাতে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। সে সময় দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত এবং আবু সাইদ তাদের হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে যান 2 আনসার সদস্য। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে 2 আনসার সদস্যকে আটক করে পুলিশ।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।